গুড মর্নিং স্টুডেন্টস। আজকের এই ক্লাসে যে অধ্যায় এবং যে বিষয়টা আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে পরিমিতি, অধ্যায় 8 এবং টপিকটার নাম অর্থাৎ বিষয়টার নাম লম্ব বৃত্তাকার চোঙ। এইটা তোমাদের বইয়ে 140 পৃষ্ঠায় আছে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে থাকবে যে আমি কিছু নির্দিষ্ট বিষয়কে সিলেক্ট করে তোমাদেরকে পড়াচ্ছি, অর্থাৎ আমি কিন্তু কখনোই ওই চ্যাপ্টার ধরে ধরে পরপর 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 পড়াচ্ছি না। তার একটা নির্দিষ্ট কারণ আছে। আমার মনে হয়েছে যে এই ডিজিটাল ক্লাসগুলোতে এই অধ্যায়গুলো, বিশেষ করে যেগুলোর ফিগার সহ যে অধ্যায়গুলো যেমন ত্রিকোণমিতি বা পরিমিতি, এই অধ্যায়গুলোকে পড়ানো একটু সহজ। বীজগণিতকে পড়াতে হলে একটা ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন দরকার, সব চ্যাপ্টারেই দরকার, এগুলোতেও দরকার। কিন্তু এগুলোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এগুলোতে বিভিন্ন মডেল এবং ফিগার দেখিয়ে আমি তোমাদেরকে একটু বেটার এক্সপ্লেন করতে পারি এই ওয়ান ওয়ে যে টিচিংটাতে, এটা আমার মনে হয়েছে। এবং সেই জন্যই নির্দিষ্ট চ্যাপ্টার ধরে ধরে আমি এগোচ্ছি, পরপর সিরিয়াল এগোচ্ছি না। এবার যখন স্কুল খুলবে তখন নিশ্চয়ই তোমরা বাকি চ্যাপ্টারগুলো করতে পারবে। তবে তোমাদেরকে আমি আবার বলছি, এর আগেও বলেছি, যে এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে তোমরা দেখো, লক্ষ্য করো, বেসিকটা পরিষ্কার করো এবং তার সাথে অঙ্ক করো। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে বিষয়টাতে চলে আসি। বিষয়টার নাম লম্ব বৃত্তাকার চোঙ। বাংলায় চোঙ কথাটার অর্থের সাথে তোমরা পরিচিত। চোঙ মানে পাইপ। তোমরা বিভিন্ন ধরনের পাইপ দেখো বা পাইপ শেপের জিনিস দেখো, যেমন তোমাদের গ্যাস সিলিন্ডার, বিভিন্ন রকমের কৌটা, বিস্কুট রাখার কৌটা বা এই ধরনের কৌটো, জলের পাইপ বা এরকম আরো অজস্র জিনিস, টিউব লাইট ঘরে, এরকম অজস্র জিনিস তোমরা দৈনন্দিন জীবনে দেখতে পাও, যেগুলো আসলে কিছুই না, অঙ্কের ভাষায় সেগুলো লম্ব বৃত্তাকার চোঙ। এবার আগের সমস্ত অধ্যায়ের মতোই এই অধ্যায়টাতেও অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙটা পড়ার আগে প্রথম যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙটাকে খুব ভালোভাবে চিনতে শিখতে হবে। আমি এর আগেও তোমাদেরকে বলেছি, ত্রিকোণমিতি পড়ার সময় বলেছি, বা আয়ত ঘন বা ঘনক পড়ার সময় বলেছি, জ্যামিতিতে প্রথম চিনতে হবে, তারপরে তুমি কনসেপ্ট এবং তারপরে অঙ্ক। কিভাবে চিনবে দেখো, এখানে আমি 3টে ছবি এঁকেছি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এইটা লম্ব বৃত্তাকার চোঙ, এ দুটো নয়। কারণ কি? কারণ এই লম্ব বৃত্তাকার চোঙের কিছু নির্দিষ্ট ধর্ম আছে। সেই ধর্মগুলো যদি ফুলফিল করে, সেই ধর্মগুলো যদি স্যাটিসফাই করে একটা জ্যামিতিক ফিগারে, তবে আমরা সেটাকে লম্ব বৃত্তাকার চোঙ বলতে পারি। ধর্মগুলো কি কি? যে কোনো লম্ব বৃত্তাকার চোঙের ওপরটা এবং নিচটা দুটো বৃত্ত দিয়ে তৈরি। এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, এই দুটো বৃত্ত, আর এই দুটো লাইন পরস্পরের সমান্তরাল, অর্থাৎ পাশের যে লাইন দুটো পরস্পরের সমান্তরাল। এই বৃত্তের একটা কেন্দ্র আছে, এইটুকু ব্যাসার্ধ বা রেডিয়াস, আমরা সেটাকে আর দিয়ে ডিনোট করি। এবং এই বিন্দু থেকে বৃত্তের যে কেন্দ্র এবং নিচের বৃত্তের যে কেন্দ্র, এর যে সংযোগকারী রেখা, সেটাকে আমরা বলছি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা। এবার এর ধর্মগুলো কি কি আমরা একটু দেখে নিই এবং তার সাথে আলোচনা করে দিই যে কেন এইগুলো নয় এবং এইটা। প্রথম হচ্ছে যে লম্ব বৃত্তাকার চোঙের উপরে এবং নিচে দুটো বৃত্ত থাকতে হবে, সেই বৃত্ত দুটোর ব্যাসার্ধ সমান হতে হবে। 1, 2 নম্বর, এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই বৃত্তের যে ব্যাসার্ধ এবং তার মাঝখানের যে দূরত্বটা, অর্থাৎ এই পাশের যে দাগটা, সেখান থেকে এইখানকার যে অ্যাক্সিস বা যে লম্ব, তার দূরত্বটা সর্বত্র সমান হবে। এইটা যদি 2 সেন্টিমিটার হয়, এইটাও 2 সেন্টিমিটার হবে এবং এইটাও 2 সেন্টিমিটার হবে। এবং মাঝখানে তুমি যত লাইন টানো, সেই সমস্ত লাইনগুলো কিন্তু 2 সেন্টিমিটার করেই হবে, তার বেশি বা কম হবে না। অর্থাৎ তুমি এখানে যত লাইন টানো পরপর, এগুলো সবই কিন্তু আর হবে। এগুলো কোনো, বা এইদিকেও যদি টানো, যে কোনো লাইন, এগুলো সমস্ত একই দৈর্ঘ্যের হবে
এবং সেগুলো সব আর হবে, যেটা এই বৃত্তের ব্যাসার্ধের সমান। এক, এটা ধর্ম এক। অর্থাৎ এইগুলো যদি সমান না হয় তাহলে কিন্তু এটা লম্ববৃত্তাকার চোঙ আমরা বলবো না, এটা ধর্ম এক। 2 নম্বর ধর্মটা কি? 2 নম্বর ধর্ম হচ্ছে এই যে আমাদের উচ্চতা, যেটা লম্ববৃত্তাকার চোঙের বা অ্যাক্সিস, যার উপরে লম্ববৃত্তাকার চোঙটাকে আমরা ঘোরাতে পারি, এইটুকু পড়িয়ে নিয়েই আমি একটা ভিডিওতে চলে যাব, দেখবে ওখানে খুব সুন্দরভাবে এই অ্যাক্সিস করে এটাকে ঘুরিয়ে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেছে, বিষয়টা আরো পরিষ্কার হবে। যাই হোক, এখানে তোমরা দেখে নাও, এই যে উচ্চতা, এই উচ্চতার সাথে ওপরের বৃত্ত এবং নিচের বৃত্তের যে ব্যাসার্ধ, সেগুলো সব সময় 90 ডিগ্রি কোণে থাকে। অর্থাৎ এই কোণটা বা যে কোনো কোণ এর কিন্তু সব সময় 90 ডিগ্রি। এইটা হচ্ছে 2 নম্বর ধর্ম। তাহলে এই যে ডায়াগ্রামটা বা এই ছবিটা দেখো, এগুলো সবগুলো স্যাটিসফাই করে। উপরে একটা বৃত্ত আছে, নিচে একটা বৃত্ত আছে, পাশের দুটো লাইন পরস্পর সমান্তরাল। এইটা হচ্ছে যে দৈর্ঘ্যটা বা উচ্চতাটা, সেই উচ্চতাটা এই ব্যাসার্ধগুলোর সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। সুতরাং এইটা একটা লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ। এই ছবিটাতে যদি আমরা যাই, একটা মজার জিনিস দেখো, এইখানেও ওপরে একটা বৃত্ত আছে, নিচে একটা বৃত্ত আছে। এখানেও ধরে নিচ্ছি এর ব্যাসার্ধ আর, নিচের ব্যাসার্ধ আর, মাঝখানে তুমি যত ব্যাসার্ধ টানো এগুলো সব আর। এইখানে যে জন্য এটা লম্ববৃত্তাকার চোঙ নয়, সেটা হচ্ছে এইখানকার লম্ববৃত্তাকার চোঙের বা এই ফিগারটার যে উচ্চতা এবং এর যে ব্যাসার্ধ, এরা কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণ করে নেই। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, এটা একটু বেঁকা হয়ে আছে, এখানেও কিন্তু এর সাথে এই লাইনটা প্যারালাল, অর্থাৎ দুটো সমান্তরাল। কিন্তু একমাত্র যে ধর্মটা যার জন্য এটা লম্ববৃত্তাকার চোঙ আমরা বলবো না এর জন্য, সেটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি নয়, এটা তার কম বা বেশি। সুতরাং এটা লম্ববৃত্তাকার চোঙ নয়। আর একটা তৃতীয় ছবি দেখাচ্ছি। দেখো, এখানেও বৃত্তের ব্যাসার্ধ আর, নিচের বৃত্তের ব্যাসার্ধ আর, এখানেও একটা উচ্চতা আছে h, এবং এইটা এই এইচটা অর্থাৎ এই উচ্চতাটা কিন্তু এই দুটো রেডিয়াসের সাথেই বা তার মাঝখানে আরো যত রেডিয়াস আছে সবার সাথেই 90 ডিগ্রি কোণ করে। এগুলো সব 90 ডিগ্রি কোণ করে। কিন্তু এইখানে এটা লম্ববৃত্তাকার চোঙ নয়, তার কারণ এর মাঝখানের যে লাইনগুলো, এইটা কিন্তু নট ইকুয়াল টু আর, এটা আর নয়। এইটা যদি টানো দেখবে এটা নট ইকুয়াল টু আর, অর্থাৎ আর এর থেকে বড়। আমি যে বলেছিলাম যে এটা এখানে সমস্ত দূরত্বগুলো সমান হতে হবে, অর্থাৎ এই উচ্চতা থেকে এই পাশের যে দূরত্ব, এই দূরত্বগুলো সবসময় সমান হতে হবে, যেটা এই বৃত্তের ব্যাসার্ধের সমান। এইখানে দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান, কিন্তু মাঝের দূরত্বগুলো কিন্তু আলাদা। অর্থাৎ এই লাইনটার সাথে এই লাইনটা সমান্তরাল নয়। এটা সমান্তরাল ছিল, এটাও সমান্তরাল ছিল, এটা অন্য কারণে লম্ববৃত্তাকার চোঙ নয়। কিন্তু এইখানে দেখো, এটা 90 ডিগ্রি হওয়া সত্ত্বেও এটা লম্ববৃত্তাকার চোঙ নয়, তার কারণ এই লাইন দুটো সমান্তরাল নয়। অথবা তোমরা আরেক ভাবে বলতে পারো যে এই ব্যাসার্ধগুলো, এই বৃত্তের যে ব্যাসার্ধগুলো, তার সাথে কিন্তু এই দূরত্বটা সমান নয়। সুতরাং এটা লম্ববৃত্তাকার চোঙ নয়। সুতরাং এইভাবে লম্ববৃত্তাকার চোঙ তোমরা আইডেন্টিফাই করতে পারো। আমি একটা মডেল দেখাই, যেটা আমি বানিয়েছি তোমাদের জন্য। দেখো, এটা একটা মডেল। এইরকম শেপের সমস্ত জিনিস হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এইরকম শেপের যত জিনিস, দেখো, এইটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h, অর্থাৎ এইখান থেকে এর যে দূরত্ব সেটা হচ্ছে উচ্চতা, বা আমরা h দিয়ে প্রকাশ করি। এর ওপরে একটা বৃত্ত আছে, নিচে একটা বৃত্ত আছে, অর্থাৎ এই তলা এবং ওপরটা দুটো বৃত্তাকার জিনিস দিয়ে তৈরি, এবং এই বৃত্তগুলোর একটা ব্যাসার্ধ আছে, এইটা বৃত্তের কেন্দ্র এবং এটা হচ্ছে রেডিয়াস r। এইবার এই বৃত্তের একটা পরিধি আছে, পরিধি মানে এই পাশের যে জায়গাটা, এই পাশের যে লেন্থটা, সেটাকে বৃত্তের পরিধি বলে। এই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তোমরা জানো যে বৃত্তের পরিধির ফর্মুলা 2πr। সুতরাং এই বৃত্তটার পরিধি, অর্থাৎ এই জায়গাটার যে দৈর্ঘ্য, এই গোল জায়গাটার যে দৈর্ঘ্য, সেটা 2πr, বা এটাকে পরিধি বলে। অর্থাৎ দেখো, এই বৃত্তের যে পরিধি এবং এই লম্ববৃত্তাকার চোঙের যে এইখান থেকে শুরু করে তুমি যদি একটা ফিতে নিয়ে মেপে এখানে শেষ করো, সেটাও কিন্তু এই বৃত্তের পরিধির সমান, সেটা 2πr। 2πr হচ্ছে এই বৃত্তের পরিধি। তাহলে এটা ব্যাপারটা তোমাদের পরিষ্কার হলো। তাহলে লম্ববৃত্তাকার চোঙের এগুলো ধর্ম। একটা উচ্চতা থাকবে, সেই উচ্চতা বৃত্তের ব্যাসার্ধ দুটোর সাথে 90 ডিগ্রি কোণে থাকবে।
বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান হবে এবং অবশ্যই বৃত্তের পরিধি দুটো সমান হবে এবং এই এই যে পাইপটা, এই পাইপের যে সাইডের যদি আমরা দুটো কাল্পনিক লাইন টেনে নিই, এই কাল্পনিক লাইন দুটো পরস্পরের সমান্তরাল হবে। অর্থাৎ এই উচ্চতাটাকে উপর থেকে নিচ পর্যন্ত তুমি যদি একটা কাঠি দিয়ে প্রকাশ করো, সেই কাঠি থেকে এই পাশের দূরত্বগুলো সব সমান হবে। সেটাই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এবার যে জ্যামিতির ডায়াগ্রাম এই ধর্মগুলোকে স্যাটিসফাই করবে না, দেখতে এরকম হলেও কিন্তু তাদেরকে আমরা লম্ববৃত্তাকার চোঙ বলতে পারবো না। এইবার এই প্রসঙ্গে একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে আমি দেখাই। এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এই কনসেপ্টটা আরো অনেক পরিষ্কার হবে এবং এই ভিডিওটা দেখার পর আমরা লম্ববৃত্তাকার চোঙের যে বিভিন্ন ক্ষেত্রফল এবং আয়তন সংক্রান্ত জিনিস সেগুলো শিখব। ভিডিওটা দেখে নাও। This is what a cylinder looks like. It has two circular ends, this one and this one. It also has one curved surface. Let's look at an animation using Elica software. This is a central axis and let's see how a cylinder is formed. The rectangle goes around the central axis to form the cylinder. This is the circular end on the top. The axis passes through the center of the circle. And this entire thing you see is a curved surface. As we had seen, a cylinder has just one curved surface. And this is the circular end at the bottom. If you look closely, you will see that the axis is perpendicular to both the circular ends. Let's get back to our figure. This was the axis we were talking about. It is perpendicular to both the circular ends. This is called a right circular cylinder as its central axis is perpendicular to the ground. We should also know that these two circles have the same radius, which means they are equal or congruent circles. And all the circles in between these two circles are also equal to the ones at the ends. We say that it has the same cross section from one end to the other. It cannot be like this or like this. This one does not have equal circles at the ends, and this one does not have the same cross section throughout, which is why both are not right circular cylinders. Coming back to the concept of the axis, isn't it always perpendicular to the ground? Look at this figure. Where do you think its axis lies? It will be placed like this. Its axis is not perpendicular to the ground, which is why this is not a right circular cylinder. Henceforth, whenever we mention cylinder, we are referring to a right circular cylinder. তাহলে আমরা লম্ববৃত্তাকার চোঙের ছবিটা চিনলাম। তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে এবার যে কোনটা লম্ববৃত্তাকার চোঙ এবং কোনটা লম্ববৃত্তাকার চোঙ নয়। মনে রাখবে, শুধু চোঙ আর লম্ববৃত্তাকার চোঙের কিন্তু পার্থক্য আছে। শুধু চোঙ মানে যদি কোনো বেঁকা চোঙ হয়, মানে আমি আগের যে দ্বিতীয় ছবিটা এঁকেছিলাম ওটাও কিন্তু একটা চোঙের উদাহরণ, কিন্তু ওটা লম্ববৃত্তাকার চোঙ নয়। লম্ববৃত্তাকার চোঙ মানেই জানবে যে এই ব্যাসার্ধের সাথে উচ্চতাটা সবসময় 90 ডিগ্রি থাকবে, অর্থাৎ এক সমকোণ থাকবে। এইবার এই লম্ববৃত্তাকার চোঙের কিছু জিনিস আমরা আরো শিখে ফেলি। কি কি জিনিস শিখব? প্রথম শিখব পার্শ্বতলের ক্ষেত্রফল। বাংলায় পার্শ্বতলের অর্থ কি? অর্থাৎ এই যে এই যে ডায়াগ্রামটা যদি তুমি দেখো, এই লম্ববৃত্তাকার চোঙটা দেখো, এর যে পাশের তলটা, অর্থাৎ এই যে গোল জিনিসটা, লাল রঙের যে কাগজটা, মানে পিঙ্ক রঙের, গোলাপি রঙের যে কাগজটা, এইটার যে ক্ষেত্রফল, এটাই কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, এই পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা যদি এই লম্ববৃত্তাকার চোঙটাকে কেটে ফেলি, কাঁচি দিয়ে লম্বালম্বি কেটে ফেলে, আমি ওপরের আর নিচের বৃত্ত দুটোকে আলাদা করে দিলাম, আলাদা করে দিয়ে আমি কেটে ফেলে যদি কাগজটাকে সোজা করি, তাহলে কিন্তু আমরা এইরকম একটা জিনিস পাবো। তোমরা বুঝতে পারছো সেটা? দেখে নাও, আমি এই যে লম্ববৃত্তাকার চোঙটা, এইটাকে আমি কাঁচি দিয়ে কেটে ফেলি, দেখি কি পাই। দেখে নাও, এটা একদম সোজা কাটা দরকার। আমি জানি না সোজা কাটতে পারবো কিনা।
এইটা এই লম্ববৃত্তাকার চোঙটাকে আমরা আলাদা করে ফেললাম, অর্থাৎ আমরা এইভাবে কেটে ফেললাম। দেখো এই কাটাটা বেঁকা হয়েছে, কিন্তু আলটিমেটলি তার মানে লম্ববৃত্তাকার চোঙের যে পার্শ্বতল, যেটা মানে দুটো ওপর এবং নিচের বৃত্ত দুটো আলাদা করে যদি আমি কাঁচি দিয়ে কেটে ফেলি, আমরা কিন্তু একটা আয়তাকার কাগজ পাচ্ছি বা একটা আয়তাকার ক্ষেত্র পাচ্ছি। ঠিক সেটাই আমি ছবিতে দেখিয়েছি। এইটা লম্ববৃত্তাকার চোঙ, এটাকে আমি কাঁচি দিয়ে কেটে ফেলছি বৃত্ত দুটো আলাদা করে। এই একটা বৃত্ত, এইটা উপরের এরকম আরো একটা বৃত্ত পাওয়া যাবে, আর এটাকে কেটে ফেললে এটা এরকম পাওয়া যাবে। এইবার মজা দেখো, উচ্চতা যেটা মানে এই লম্ববৃত্তাকার চোঙটাকে আমি যখন গোল করছিলাম তখন এর উচ্চতা যেটা ছিল এই আয়তক্ষেত্রের, সেটা কিন্তু প্রস্থ বা দৈর্ঘ্য যেটাই ধরতে পারো, সেইটা আয়তক্ষেত্রের প্রস্থ। অর্থাৎ এই যে উচ্চতা যেটা ছিল কাটার পরে, সেটাই কিন্তু সেই আয়তক্ষেত্রের প্রস্থ। এবং সবচেয়ে মজার কথা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, এই যে এই বৃত্তের যে পরিধি, সেই পরিধিটা কত ছিল? 2πr আমরা লিখেছিলাম। সেই বৃত্তের পরিধিটা 2πr নিচে। এবার যখনই এটাকে কেটে আমরা সোজা করে দিচ্ছি, অর্থাৎ এইভাবে ধরছি, এই দেখো এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটাই কিন্তু সেই বৃত্তের পরিধি, অর্থাৎ 2πr হয়ে যাচ্ছে। তার মানে এই যে পরিধিটা, এটা কাটলে এটা 2πr হয়ে যাচ্ছে। এইবার আমি তোমাদেরকে বললাম যে পার্শ্বতল মানেই হচ্ছে এই কাগজটা, এই বৃত্ত দুটো বাদে, ওপর এবং নিচের বৃত্ত দুটো বাদে যে লাল কাগজটা, যে গোলাপি রঙের যে কাগজটা, সেটার যে ক্ষেত্রফল, সেটাই হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্থাৎ এটাকে কেটে যদি আমরা সোজা করে ফেলি, তাহলে যে আয়তক্ষেত্রটা পাচ্ছি তার ক্ষেত্রফলটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর দৈর্ঘ্য 2πr আর প্রস্থ h, অর্থাৎ 2πrh। অর্থাৎ এই যে কোনো লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πrh। একটা জিনিস মনে রাখবে, একটা ফর্মুলাও তোমাদেরকে মুখস্থ করতে হবে না। তোমাদের যদি এই বিষয়টা পরিষ্কার থাকে তাহলে চোখ বন্ধ করে ফর্মুলা বলে দিতে পারবে। এর জন্য কিন্তু কোনো ফর্মুলা মনে রাখার প্রয়োজন নেই। এই 2πrh, 2πr হচ্ছে এই বৃত্তের পরিধি বা এই কেটে ফেলা চোঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এবং h হচ্ছে এই চোঙের উচ্চতা বা এই কেটে ফেলা চোঙের আয়তক্ষেত্রের প্রস্থ। সুতরাং দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার যে মজার জিনিসটাতে আসছি, এবার বলছি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতেই তুমি বুঝতে পারছো একটা জিনিস, সমগ্র তল অর্থাৎ সমগ্র মানে কি? সব। এবার একটা চোঙের কতগুলো তল আছে? একটা হচ্ছে পার্শ্বতল, যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই গোলাপি রঙের কাগজটা, এটাই এর পার্শ্বতল। আর তার সাথে তোমাকে কি যোগ করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রে আরো দুটো জিনিস যোগ করতে হবে, এই বৃত্তটার ক্ষেত্রফল আর এই বৃত্তটার ক্ষেত্রফল। তাহলে কিন্তু এর সমস্ত তলগুলোর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা করে ফেলি। এই যে বৃত্তটা, এটাকে যদি আমরা আলাদা করি, এটা আলাদা করলে আমরা একটা এরকম চেহারা পাবো। এটা ব্যাসার্ধ, পরিধি 2πr। আমরা জানি যে একটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr² এবং পরিধি 2πr। তাহলে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, এর সাথে আমরা উপরের বৃত্ত অর্থাৎ এই পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, যেটা 2πrh, এই গোলাপি কাগজটার ক্ষেত্রফল। এইবার আমরা উপরের এবং নিচের হলুদ যে বৃত্ত দুটোর ক্ষেত্রফল, সেটা যোগ করে ফেলি। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি হবে? 2πrh অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল, তার সাথে একটা বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত আছে, তাহলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2πr²। অর্থাৎ πr² পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস উপরের বৃত্তের ক্ষেত্রফল প্লাস নিচের বৃত্তের ক্ষেত্রফল, এই দুটো মিলে 2πr²। এই দুটো থেকে যদি 2πr কমন নাও তাহলে h প্লাস r থাকবে। অর্থাৎ এটাই একটা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এই বিষয়টা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। এবার আরো একটা তৃতীয় জিনিস তোমাদেরকে শিখতে হবে, যেটা আয়তন। আয়তন অর্থাৎ কি? একটা চোঙের আয়তন বা যে কোনো কিছুর আয়তন। আয়তন মানেই জানবে সেই সলিড ফিগারটা বা সেই জ্যামিতিক ফিগারটা যতখানি ক্ষেত্র কভার করে। অর্থাৎ এই যে চোঙটা, এই চোঙটার উপর দিয়ে যদি তুমি জল ঢালতে থাকো, এই এক সিলিন্ডার জল বা এই এক চোঙ ভর্তি জল যে পরিমাণ হবে, সেটাই হচ্ছে তার আয়তন। অর্থাৎ অথবা তুমি যদি এই চোঙটার উপর থেকে বালি ভর্তি করতে থাকো,
এক চোঙ বালি, ভর্তি বালি হয়ে যাবে বা জল হয়ে যাবে, মানে ভেতরে কোনো ফাঁকা চলবে না। জলটাই হচ্ছে পারফেক্ট, তার কারণ দুটো বালির মাঝখানেও একটা ছোট্ট জায়গা থাকতে পারে, কিন্তু জলের মাঝখানে কোনো জায়গা থাকবে না। সুতরাং এই এক চোঙ জল বা এক চোঙ বালির যে আয়তন, যে পরিমাণ, সেটাই হচ্ছে এই চোঙের আয়তন, বা যে কোনো জ্যামিতিক ফিগারেরই আয়তন তাই। এবার সেক্ষেত্রে কি করতে হবে, তার মানে দেখো এইখানে যদি আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিই এবং এই ক্ষেত্রফলটাকে যদি এইচ দিয়ে গুণ করি, অর্থাৎ তুমি যদি মনে মনে এরকম একটা জিনিস কল্পনা করো যে এই বৃত্তগুলো পর 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 আমি সাজিয়ে দিচ্ছি, পর 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 একই মাপের বৃত্ত, একই ক্ষেত্রফলের বৃত্ত পর 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 সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিতে 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 এই যতখানি উচ্চতা আছে এতগুলো বৃত্ত আমি সাজিয়ে দিচ্ছি। তার মানে কি, এই বৃত্তটার উচ্চতা কত হবে, এই এইচ হবে। তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল, তার সাথে উচ্চতার গুণ এইচ, সেটাই হচ্ছে চোঙের আয়তন। সুতরাং আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। একটা ফর্মুলাও মুখস্থ করবে না, এগুলো সব বুঝে নাও, এগুলো এমনি মনে থাকবে, এগুলো না মনে থাকার কিছু নেই। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল দিলেই জানবে পার্শ্ব তলের ক্ষেত্রফল যোগ দুটো বৃত্তের ক্ষেত্রফল। এবার সমগ্র তলের পার্শ্ব তলের ক্ষেত্রফলটা কি, চোঙটাকে কেটে ফেললে একটা আয়তক্ষেত্র হয়, দেখালাম। সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 2 পাই আর এইচ, একদম সহজ। সমগ্র তলের ক্ষেত্রফল, তার সাথে দুটো বৃত্তের ক্ষেত্রফল যোগ করে দাও, 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। এই যে পাই আর স্কোয়ার করে দুবার যোগ করতে হবে, এইটা হলো। আর আয়তন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বৃত্তটা আছে এই বৃত্তের ক্ষেত্রফল, তার সাথে তুমি এইচটা মাল্টিপ্লাই করে দাও, এখানে এইচটা যে এই এইচটাকে গুণ করে দাও, তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটাই হচ্ছে একটা চোঙের আয়তন। তাহলে এই জিনিসগুলো আশা করি তোমাদের একদম পরিষ্কার হলো। এই সম্পর্কিত একটা ছোট্ট ভিডিও তোমরা এখন দেখে নাও, আরো যদি পরিষ্কার হতে চাও বা কোনো রকম কনফিউশন থাকে, তার কারণ ওরা অনেক সাইন্টিফিক্যালি ওগুলোকে বিভিন্ন সফটওয়্যার দিয়ে ডেভেলপ করে, যেগুলো সবসময় বোর্ডে দেখানো সম্ভব হয় না। তো সেই ভিডিওটা দেখে নাও, ভিডিও দেখে আমরা সোজাসুজি অঙ্কে চলে যাই। You must have come across many solids like thin cans, water pipes, beakers in the laboratory, powder box, which are right circular cylinders. Here you would wonder, what is a right circular cylinder? A right circular cylinder is a solid generated by the revolution of a rectangle about one of its side, which remains fixed, and the ends or bases of a right circular cylinder are congruent circles. Well, to find the total surface area of a cylinder, we must calculate the area of the two bases and the rectangle. The area of one circle is pi r square. So, for two circles, you get 2 pi r square. Let us take a closer look at our rectangle. As this rectangle is being folded, this side becomes the perimeter of the resulting circles. Thus, the folded side of the rectangle must be equal to 2 into pi into r, which is the circumference of the circle. To get the area of the rectangle, multiply h by 2 into pi into r, and that is equal to 2 into pi into r into h. Therefore, the total surface area of the cylinder is equal to 2 into pi into r square plus 2 into pi into r into h.
তাহলে এবার আমরা সোজাসুজি অঙ্কে চলে আসি। প্রথম অনুশীলনী 8 বা কোষে দেখি 8-এর 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখো। আমি আবার বলেছি, যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু অবশ্যই সঙ্গে বইটা নিয়ে বসবে। যে কোনো অঙ্ক করার আগে তোমরা অঙ্কটা 2-3 বার ভালো করে পড়ে নেবে। যেমন 3 নম্বর অঙ্কটা শুরু করার আগে, সলিউশনটা শুরু করার আগে অঙ্কটা অবশ্যই বারবার করে দেখে নেবে। অঙ্কটা কি বলেছে দেখো, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা ড্রাম আছে, ড্রাম মানেই সেটা লম্ববৃত্তাকার চোঙ, তার ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ব্যাস, ব্যাসার্ধ নয় কিন্তু। তার মানে এই গোটাটা দেওয়া আছে, এই গোটাটা হচ্ছে 28 সেন্টিমিটার। এবং এখানে যেটা আরো ইম্পর্টেন্ট বলে দেওয়া আছে, ঢাকনা সমেত ড্রাম। অর্থাৎ বিভিন্ন রকম ড্রাম হয়, কোন ড্রাম দুদিক খোলা হতে পারে, কোন ড্রামের শুধু তলাটা আটকানো হতে পারে, ওপরটা খোলা থাকতে পারে। কিন্তু এখানে বলে দেওয়া আছে ঢাকনা সমেত ড্রাম, অর্থাৎ দুটো বৃত্তই এখানে ফুলফিল করা আছে, উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত। বলা আছে ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। অর্থাৎ এই ড্রামটা তৈরি করতে মোট 2816 বর্গ সেন্টিমিটার চাদর লেগেছে। অর্থাৎ যে লোহার পাত দিয়ে সেটা তৈরি সেটা লেগেছে। তাহলে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে কি কি বলে দেওয়া আছে দেখো, আমাদের বলে দেওয়া আছে ড্রামটির ব্যাসার্ধ 28 এবং ড্রামটির উচ্চতা বের করতে হবে। এটা আমরা ধরে নিচ্ছি h। কিভাবে লিখেছি, ধরি ড্রামটির উচ্চতা 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ 28-এর 2 মানে ব্যাস 28, 14 সেন্টিমিটার। তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা মনে আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ উপরের বৃত্ত দুটোর ক্ষেত্রফল। উপরের বৃত্ত দুটোর ক্ষেত্রফল এখানে ইম্পর্টেন্ট কেন, তার কারণ ঢাকনা সমেত ড্রাম বলছে। সুতরাং যদি মানে ঢাকনা সমেত না হতো তাহলে কিন্তু শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল হতো। যাই হোক, এখানে যেহেতু ঢাকনা আছে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল ধরতে হবে। 2 পাই r ইন্টু r প্লাস h, এটা ফর্মুলা, সমান সমান 2 পাই r মানে 14
আর এইচটা উচ্চতা ধরে নিয়েছি এইচ, সুতরাং 28 পাই ইন্টু 14 প্লাস এইচ এত বর্গ সেন্টিমিটার, এটা কিন্তু লিখতে হবে, হ্যাঁ, এত বর্গ সেন্টিমিটার। প্রত্যেকটা একক অবশ্যই লিখবে, একক না লিখলে কিন্তু নম্বর কাটা যাবে। আচ্ছা, এইবার শর্তানুসারে তাহলে এই ড্রামটা তৈরি করতে যে পরিমাণ লোহার পাত লেগেছে সেটার পরিমাণ হচ্ছে 1816 বর্গ সেন্টিমিটার। সুতরাং এই যে সমগ্র তলের ক্ষেত্রফল এটাই হচ্ছে তার সমান। সেখান থেকে দেখো 14 প্লাস এইচ কি হবে, 28 পাইটা নিচে চলে যাবে, এইচ কি হবে, এই 14টা মাইনাস হয়ে ওইদিকে চলে যাবে, এইদিকে কাটাকাটি করে এখানে হয় 32 মাইনাস 14 18। সুতরাং ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার। একদম সহজ অঙ্ক। তো এইভাবে অঙ্কগুলো প্রথম বুঝে নিয়ে তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। এবার আমরা যে অঙ্কটা করব সেটা 6 নম্বর অঙ্ক। অঙ্কটা যথারীতি তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। অঙ্কটার বিষয়বস্তুটা আমি বলে দিই, অঙ্কটা অনেকটা বড়, পড়তে সময় লাগবে। বলছে 3টে একই মাপের জার আছে, একই মাপের কাচের জার আছে, সেই জারগুলির মধ্যে সালফিউরিক অ্যাসিড রাখা আছে। এইগুলো লালগুলো সব সালফিউরিক অ্যাসিড এবং একই মাপের জার, অর্থাৎ এই জারগুলির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। এবার বলছে প্রথম জারটাতে 2/3 অংশ সালফিউরিক অ্যাসিড ভর্তি, দ্বিতীয় জারটাতে 5/6 অংশ ভর্তি এবং তৃতীয় জারটাতে 7/9 অংশ ভর্তি। প্রত্যেকটি জারের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, ব্যাস বলে দেওয়া আছে 1.4 ডেসিমিটার। তার মানে তার ব্যাসার্ধ হবে, এই ব্যাসার্ধটুকু হবে 1.4/2 ডেসিমিটার। এইবার এই 3টে জারের যত সালফিউরিক অ্যাসিড আছে সবগুলো একটা বড় জারে ঢালা হচ্ছে। এই বড় জারের ব্যাস বলে দেওয়া আছে 2.1 ডেসিমিটার। তার মানে এর ব্যাসার্ধ 2.1/2 এত ডেসিমিটারের ব্যাসার্ধ। এবং এই জারের যতটা সালফিউরিক অ্যাসিড পূরণ হচ্ছে তার মাপ হচ্ছে 4.1 ডেসিমিটার। অর্থাৎ এই যে 4.1 ডেসিমিটার এই উচ্চতার সালফিউরিক অ্যাসিড পূরণ হচ্ছে, এই সালফিউরিক অ্যাসিড গুলো সব যখন আমি এই জারের মধ্যে ঢেলে দিচ্ছি, আমাদেরকে বের করতে হবে যে এই যে ছোট 3টে জার ছিল তাদের উচ্চতা কত। তো আমরা ধরে নিই যে প্রতি জারের উচ্চতা হচ্ছে 8 ডেসিমিটার করে। ডেসিমিটার কেন ধরছি, কারণ দেখো সব এককগুলো ডেসিমিটারে দেওয়া। তাহলে এই প্রতি জারের আয়তন কত? প্রতি জারের আয়তন পাই আর স্কয়ার এইচ, আমরা জানি ফর্মুলা, মানে লম্ববৃত্তাকার চোঙের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে আর কত? আর 1.4/2 ডেসিমিটার, প্রত্যেক জারের ব্যাসার্ধ, তাহলে 1.4/2 ডেসিমিটার। তাহলে এইবার দেখো এই 3টে জারে যে মোট অ্যাসিড আছে তার পরিমাণ কত। এই জারের আয়তন কত? আমরা জানি পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ এর সাথে 2/3 মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তার মানে 2/3 অংশ সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে পাই আর স্কয়ার ইন্টু 2/3, পাই আর স্কয়ার এইটুকু পাই আর স্কয়ার ইন্টু 2/3। একইভাবে এইটা কত? পাই আর স্কয়ার ইন্টু 5/6, পাই আর স্কয়ার ইন্টু 7/9। অর্থাৎ পাই আর স্কয়ার এইচটাকে যদি আমরা কমন নিয়ে নিই, পাই আর স্কয়ার এইচটাকে কমন নিলে এটা থাকে 2/3 যোগ 5/6 যোগ 7/9, মানে এই 3টে যোগ করতে হবে। তার মানে এইটাই হচ্ছে আমাদের মোট অ্যাসিডের পরিমাণ এই 3টে জারের মধ্যে। আবার শুনে নাও, প্রথম জারে অ্যাসিডের পরিমাণ পাই আর স্কয়ার এইচ ইন্টু 2/3, তারপরেরটাতে পাই আর স্কয়ার এইচ ইন্টু 5/6, তারপরেরটাতে পাই আর স্কয়ার এইচ ইন্টু 7/9। সেখান থেকে আমি পাই আর স্কয়ার এইচটাকে কমন নিয়ে নিয়েছি, নিলে এই 3টে থেকে যায়। এবার এই যে অ্যাসিডের পরিমাণটা, এই যে টোটাল অ্যাসিডের পরিমাণ, এইটাই তো আমাদের এই বড় জারের অ্যাসিডের পরিমাণের সমান। তার কারণ এই অ্যাসিডগুলোই তো আমরা বড় জারের মধ্যে ঢেলেছি। তো সেটা দেখে নেওয়া যাক। তাহলে শর্তানুসারে এই যে এইটা যদি আমরা যোগ করি, এটা পাবো 41/18। এই 3টে যোগ করে 41/18 পাবো। তাহলে এই টোটাল 3টে জারের অ্যাসিডের পরিমাণ এইটা সমান সমান এই অ্যাসিডের পরিমাণটা কত আমরা এবার দেখে নিই। এটাও পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার, আর মানে 2.1 হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ 2.1/2 ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা হচ্ছে 4.1। দেখো এখানে জারের উচ্চতাটা কিন্তু বিবেচ্য নয়,
এখানে আমি যেহেতু অ্যাসিডের পরিমাণ বের করতে চাইছি, সুতরাং যতটা অ্যাসিড আছে সেটাই হচ্ছে তার আয়তন হবে ইন্টু 4.1। এবার এখান থেকে এইচ যদি আমি বের করতে চাই, তাহলে নিচের গুলো সব উপরে উঠে যাবে আর উপরের গুলো সব নিচে নেমে যাবে, আর পাই পাই দুই দিক থেকে কেটে যাবে, আসলে এইরকম দাঁড়ায়। আমি এই দুবার করে লিখেছি মানে জানবে যে স্কোয়ার গুলোকে ভেঙে লিখেছি, 2.1 2.1 করে লিখেছি। এইগুলো লিখে কাটাকাটি যদি করো, কাটাকাটিটা তোমরা নিজেদের মতো করে নেবে। এটা করলে 162/40 আসে, অর্থাৎ 4.05 ডেসিমিটার। এই 4.05টা হচ্ছে এইচ এর মান। এইচ আমরা কি ধরেছিলাম, যে ছোট জারগুলোর উচ্চতা যেটা বের করতে বলেছে, সুতরাং প্রতি জারের উচ্চতা 4.05 ডেসিমিটার। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা খুব ভালো করে কনসেপ্টটা পরিষ্কার করবে এবং 1 থেকে 10 হোমওয়ার্ক করবে। আমি লিখে দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক আজকে। হোমওয়ার্ক কোশ্চেন নাম্বার 1 থেকে 10, এবং মনে রাখবে যে কোনো প্রশ্নে যদি কোনো অসুবিধার সম্মুখীন হও, সব সময় আমাকে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে। এটা আমি বারবার বলছি। তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন নাম্বার 1 থেকে 10, এই অঙ্কগুলো অবশ্যই করবে। আমি পরের ক্লাসে বাকি অঙ্কগুলো শেষ করব এবং শেষ করে তোমাদের আবার 2-1 দিন সময় দিয়ে রিভিশনের আমি আরেকটা এমসিকিউ টেস্ট নেব। এমসিকিউ টেস্টগুলো আমি আশা করি তোমাদের খুব ইন্টারেস্টিং লাগছে, লাগার কথা। অনলাইন এরকম টেস্ট তোমরা আগে কোনোদিন দাওনি, ইনফ্যাক্ট আমিও নিইনি, আমার নিজের কাছেও খুব ইন্টারেস্টিং লাগছে জিনিসটা। তো এইটা ভালো করে বুঝে বারবার করে বইয়ের যে ইন্ট্রোডাক্টরি জায়গাটা ভালো করে পড়বে। এটা আমি বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাক্টরি জায়গাটা ভালো করে পড়ে তারপরে আমি যে কোশ্চেনগুলো করে দিয়েছি সে কোশ্চেনগুলো দেখবে, এক্সাম্পলের যে কোশ্চেন যেগুলো করে দেওয়া আছে সেগুলো দেখবে, এবং তারপরে অনুশীলনীর 8-এর 1 থেকে 10 নম্বর কোশ্চেন সলভ করবে। না পারলে আমার কাছে সেই খবর দেবে, আমি তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।